প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত আজকের 7 দিনে। আমরা আজকে কথা বলতে চাই বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য কিভাবে প্রস্তুতি নেবেন যারা আসলে যেতে চাচ্ছেন, এবং পরিবারেরও এক ধরনের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই আমাদের আজকের আয়োজনে। শুরুতে পরিচিত হয়ে নিই আজকের অতিথিদের সাথে। আমার পাশে রয়েছেন ফাউন্ডার ও চেয়ারম্যান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের জনাব লায়ন এম কে বাশার। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তার পাশে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তিনি সম্প্রতি বিদেশে পড়াশুনো করে এসেছেন ঈপ্সিতা বহি উপমা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং তার পাশে আছে আমাদের ছোট্ট বন্ধু নুসরাত আহমেদ দিশা, যিনি সম্প্রতি MIT-তে অ্যাডমিশন নিয়েছেন। দিশা, আপনাকেও স্বাগত। ধন্যবাদ। আমরা যে কথাটি বলছিলাম যে বিদেশে উচ্চশিক্ষা যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে আপনার এক ধরনের প্রস্তুতির ব্যাপার আছে। প্রস্তুতিগুলো আসলে কী ধরনের প্রস্তুতি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। আমরা শুরু করতে চাই লায়ন এম কে বাশার আপনাকে দিয়েই, যে একজন ছাত্র, বিভিন্ন পর্যায়ের স্টুডেন্ট হয়তো যেতে চাই, সেখানে খুব সাধারণভাবে বেসিক কোন কোন জায়গা থেকে আসলে তার প্রস্তুতিটা গ্রহণের সুযোগ থাকে? অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমার সাথে দুজন অতিথি আছেন, একজন সরাসরি বিদেশ থেকে পড়ে আসছেন, আরেকজন বিশ্বের নাম্বার 1 ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ পেয়েছেন। আমরা অভিনন্দন জানাই তাকে এবং আশা করি বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে সেখানে গিয়ে। দেখুন, যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চায় তাদের প্রস্তুতিটা অনেক আগে থেকে নেওয়া প্রয়োজন আমরা মনে করি, কারণ সেখানে একাডেমিক একটা প্রস্তুতি থাকে, ইংলিশ প্রফেশনসির প্রস্তুতি থাকে এবং ফিনান্সিয়াল থাকে। অন্যদিকে হচ্ছে যে যারা বিদেশে পড়তে যাবে তাদের একটা মাইন্ডসেটও তৈরি করতে হয়, কারণ ফ্যামিলি ছেড়ে, বাবা মা ছেড়ে তারা বিদেশে পড়তে যাবে। আমরা যদি একাডেমিক পড়াশোনার কথা বলি, যে আমরা বিদেশে এখন সাধারণত কেজি থেকে PhD পর্যন্ত সব লেভেলের স্টুডেন্টদেরকে পাঠায়, বা বাংলাদেশ থেকে সব লেভেলের স্টুডেন্টরাই যায় সেখানে। এখন যে লেভেলে যেতে চায় তার আগের সময়টুকুতে একটা প্রিপারেশন থাকা দরকার যেন সে ভালোভাবে যেতে পারে। আর যখন তারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবে, আমাদের দেশ থেকে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পাস করার পর অথবা যখন ডিগ্রিতে অধ্যয়নরত থাকে কিংবা ডিগ্রি পাস করার পর বেশিরভাগ শিক্ষার্থীরা সেখানে যেয়ে থাকে, বেশি যায়। আর কিছু প্রফেশনাল মানুষ আছে যারা হয়তো PhD বা MPhil করতে চেয়ে থাকে। তো আমরা যদি বলি যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে যাওয়ার যে প্রস্তুতি, সেটা শুরু করা দরকার তার 3-4 বছর আগে থেকেই, কারণ SSC এবং SSCর দুটি রেজাল্ট তার ভর্তির ক্ষেত্রে হেল্প করে থাকে। কারণ সেখানে ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী 70%, 80%, 90% রেজাল্ট যদি থাকে তাহলে টপ লেভেল ইউনিভার্সিটি যেতে পারে। অন্যদিকে তাদের ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিটা থাকা দরকার, কারণ টপ লেভেলে যত ইউনিভার্সিটি আছে সেখানে IELTS, TOEFL, SAT, PT এরকম কোর্সগুলো দরকার হয় এবং সেটা আগে থেকে তারা প্রস্তুতি নিতে পারে। আর ফিনান্সিয়াল প্রস্তুতির ক্ষেত্রে কোনো কান্ট্রি তারা 3 মাস অথবা 6 মাস আগে থেকে তার পড়াশোনার জন্য যে খরচটুকু হবে, বেশিরভাগ ক্ষেত্রে তো 1 বছরের খরচের পরিমাণ টাকা 6 মাস আগে থেকে ব্যাংকে থাকা দরকার। ইউকের ক্ষেত্রে হয়তো তারা দেখতে চায় মাত্র 28 দিন আগে থেকে ব্যাংকে থাকা দরকার, এবং অন্যান্য ক্ষেত্রে কোনো ক্ষেত্রে 1 বছর পর্যন্ত দেখতে পায়। তো এই প্রস্তুতিগুলো তাদের দরকার আছে। অন্যদিকে যখন তারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবে তখন একাকী তারা থাকতে হবে। যদি নিজে বাসা নিয়ে থাকে, ইন্টারমিডিয়েট এবং তার পরবর্তী ক্ষেত্রে সেটা করতে পারে, কিন্তু স্কুলগুলো হলে সেখানে তো হোস্টেলে ম্যান্ডেটরি থাকতে হয়। তবে হোস্টেলেই থাকুক আর বাসা থেকেই পড়াশোনা করুক, তাকে যে নিজেকে সারভাইভ করার মতো এই শিক্ষাটুকু পরিবার থেকে থাকা দরকার। সো আপনি শুরুতে বলেছিলেন যে এখানে পরিবারেরও একটা ভূমিকা আছে, কারণ আমরা যদি প্রস্তুতি দরকার, কারণ পরিবারের প্রস্তুতি হচ্ছে এই যে ছেলেটাকে পাঠাবে বা মেয়েকে পাঠাবে তার একটা প্রস্তুতি, এবং তাকে যে খরচ বহন করবে সেটার একটা প্রস্তুতি। সো এই প্রস্তুতির ক্ষেত্রে আমরা বলবো যে যখনই কোনো শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর চিন্তা করবে, তারা যেন, বাবা মা যেন 1-2টা দেশ অন্তত ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে ভিজিট করে আসেন। ভিজিট বেসায় যেতে পারে তারা, সেখানে একটা অভিজ্ঞতা হবে। পরবর্তীতে তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেশনে আমরা যেরকম একদম ছোটো বয়স থেকে প্লে নার্সারি কেজি থেকে স্টার্ট করি, এবং বিশেষ করে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশে স্টার্টার, মোবার, ফ্লায়ার এই কোর্সগুলো আমরা প্রাইমারি লেভেলে কমপ্লিট করি, এবং প্রাইমারি লেভেলে এই কোর্সগুলো শেষ করার পর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের নাম এবং লোগো সহ তারা সার্টিফিকেট পাচ্ছে। এবং তারপরে যখন ধাপে ধাপে তারা উপরের দিকে যাবে, ক্যাট, প্যাট এবং C1 লেভেলগুলো কমপ্লিট করে আইএলস যদি তারা দিতে চায় সেখানে ভালো স্কোর আসবে, এবং আইএলসের স্কোরের উপরে কিন্তু বা টোফেলের স্কোরের উপরে
ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডগুলো নির্ভর করছে। অর্থাৎ ভালো ইউনিভার্সিটি যেতে গেলে অনেক বেশি স্কোর দরকার। অর্ডিনারি ইউনিভার্সিটিগুলো হয়তো 6.5-এর মধ্যে হয়, কিন্তু এর নিচে যেগুলো থাকে তখন আবার আলাদা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেন্সি কোর্স করার জন্য সেখানে যেতে হয়, সেগুলো আবার অনেক ব্যয়বহুল, সময় সাপেক্ষ। তো সেই ক্ষেত্রে এই প্রস্তুতিগুলো তাদের দরকার হবে। আমি একটু আপনার জায়গা থেকে একটু যদি সীতা উপমা আপনার কাছে আসি, যে দীর্ঘ সময় ধরে কনসালটেন্সি করছেন বাশার সাহেব, সেখান থেকে উনি যে বিষয়গুলো বলেছেন, আপনি পড়াশোনা করেছেন, আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই এবং দর্শককে মিলিয়ে দিতে চাই যে কোথায় কোথায় আপনি কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। না, উনি যেটা বললেন, একটা জিনিস যে বাইরে কোথাও গেলে সেখানে যাওয়ার জন্য একটা মাইন্ডসেট, একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে সেখানে যেতে হবে। আর একাডেমিক দিক থেকেও আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যেভাবে পড়াশোনা করি, বাইরে গেলে কিন্তু সেখানকার পড়াশোনার ধরন সম্পূর্ণ ভিন্ন। সুতরাং এটাও মাথায় রেখে যেতে হবে। সম্পূর্ণ ভিন্ন বলতে আসলে ভিন্নতা কোথায় কোথায় আপনি খুঁজে ভিন্নতা পেয়েছেন? আমাদের পড়ার ধরন, আমাদের এক্সামের ধরন, আমাদেরকে কিভাবে জাজ করা হচ্ছে, আমরা কিভাবে এক্সপ্রেস করব, অন্যদের সাথে কিভাবে মিশবো, প্রত্যেকটা জিনিসই আমাদের মানে একটা তো কালচারাল ডিফারেন্স থাকেই। আমরা যেই দেশেই যাই একটা নতুন ভাষা, একটা নতুন সংস্কৃতির মধ্যে আমাদেরকে থাকতে হয়। সেটা ছাড়াও জাস্ট পড়াশোনা হিসেবেই দেখা যায় যে আমরা যেভাবে আমাদের এইচএসসি পর্যন্ত পড়ালেখা করি, যে একরকম, এখন হয়তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা পর্যায় পর্যন্ত এরকমই ছিল যে যেটুকু জানি সেটুকুই মুখস্থ করলাম। বা অনার্স লেভেলে অনেক সময় এরকম হয় যে থিওরিগুলো অনেক করছি কিন্তু আমরা অতটা প্র্যাকটিস করছি না, বা আমরা প্রবলেম ওভাবে সলভ করতে পারি না। সো আমরা যখন দেশের বাইরে যাই ওই জিনিসগুলো অনেক স্টুডেন্টই অনেক মানে ভোগে। আবার ওই রকম ইউনিভার্সিটিগুলোতে তারাও চায় যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি থাকবে, প্রেজেন্টেশনটা নিজস্ব হতে হবে। এমন না যে আমি একটা বইতে পড়েছি সেই কথাটাই আবার রিপিট করলাম। দে ডু নট লাইক দ্যাট। তারা চায় যেন আমি আমার মতন করে 4-5টা বই পড়ে আমি আমার মতন করে একটা কিছু নতুনভাবে প্রেজেন্ট করতে পারি, আমার নিজস্ব ইনসাইট দিতে পারি। সো আমাদের স্টুডেন্টদের সেই ধরনের অ্যাবিলিটিগুলো অনেক সময় দেখা যায় যে কষ্ট হয়, ঘাটতি থাকে, কিন্তু এমন না যে তারা সেটা ওভারকাম করতে পারে না। জাস্ট একটু পজিটিভ থেকে যদি সে প্র্যাকটিস করতে থাকে, এগিয়ে যেতে থাকে, প্লাস যখন বাইরের ইউনিভার্সিটিগুলোতে তারা যায়, তাদের এই ইউনিভার্সিটিগুলোতে হেল্প করার জন্য অনেক রকম ফ্যাসিলিটিস থাকে। কি ধরনের ফ্যাসিলিটিস আপনি অ্যাভেল করেছেন? হ্যাঁ, আমি যেরকম হয়তো শুরুর দিকে আমি অতটা আমার যখন ভালো লাগছে না বা কিছু, সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের জন্য একটা ওয়েলবিইং সাপোর্ট, যেটা বলে স্টুডেন্ট ওয়েলবিইং সাপোর্ট। সো আমি সেখানে যে শেয়ার করতে পেরেছি যে আমার এই বিষয়গুলো খারাপ লাগছে, বা আমি এর আগে কখনো অন্যদের সাথে এভাবে শেয়ার করে থাকি নাই, আমার সেটা ভালো লাগছে না, ঠান্ডায় কষ্ট হচ্ছে। তো এগুলো পারিপার্শ্বিকতার সাথে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা থাকে, তারা যথেষ্ট রকম সহায়তা করে। আবার অনেক সময় দেখা যায় যে কেউ মানসিকভাবে ভেঙে পড়ছে। যেমন মনে করেন আমি আমার ইউনিভার্সিটিতে অনেক ভালো ছাত্রী হিসেবে পড়াশোনা করেছি যখন আমার দেশে পড়েছি, তো ওখানে যে নতুন একটা পরিবেশে হয়তো শুরুর দিকে আমি ওইভাবে অতটা ভালো করতে পারছি না, এটা হয়তো আমাকে মানসিকভাবে একটা চাপের মুখে ফেলছে। কিন্তু এইরকম পরিবেশেও যাতে আমি নিজেকে ছোট করে গুটিয়ে না ফেলি, তারা সেগুলোর জন্য কিন্তু একটা মেন্টাল হেলথ সাপোর্ট রেখেছে। অনেক সময় থাকে যে কারো যদি কোনো বিষয়ে ঘাটতি থাকে, বিশেষ করে ডারহাম ইউনিভার্সিটিতে আলাদা করে ম্যাথ, ইংলিশ, এগুলোর জন্য, জি আমি ডারহাম ইউনিভার্সিটিতে পড়েছি, তারা সেগুলোর জন্য আলাদা কিছু বলে ডিক্যাড সাপোর্ট। কেউ যদি বলে যে আমি লিনিয়ার অ্যালজেব্রা ভুলে গিয়েছি বা যখন আগে পড়েছি অত ভালোভাবে পড়িনি, আই নিড দ্যাট সাপোর্ট, দে উইল হেল্প। আবার লেখালেখির ক্ষেত্রেও যদি কেউ যে বলে যে আমি আমার মতন করে লিখেছি, কিন্তু কি করলে লেখাটা ইমপ্রুভ করব, মানে এক ধরনের সাপোর্ট তারা দিয়ে থাকে, ইনস্টিটিউশনাল সাপোর্ট তারা বিভিন্নভাবে দিয়ে থাকে। ইনফ্যাক্ট কেউ যদি একটা জবের ক্ষেত্রেও জানতে চায় যে এরপরে আমি জব হিসেবে কোথায় কোথায় অ্যাপ্লাই করলে ভালো হবে, ইউনিভার্সিটি আপনাকে সেই হেল্পটা করবে, সেই গাইডেন্সটা দিতে চাইবে যে ওকে কীভাবে সিভিটা রেডি করতে হবে, কিভাবে কোন জায়গাগুলো তার জন্য ভালো হবে, এই ধরনের সাপোর্টও দিয়ে থাকে। সো
মানে তারা হেল্প করার জন্য অনেকভাবে রেডি। আপনার কথার মধ্যে উঠে এসেছে যে আসলে পোস্টে কি ধরনের সাপোর্ট আপনি পান, কিন্তু যাওয়াটাই একটা প্রস্তুতি, যে আমি যাব, সেই প্রস্তুতি মনে হয় একটা বড় অংশ আমরা পেতে পারি দিশার কাছ থেকে। দিশা এখনো যাননি, অ্যাপ্লিকেশন করেছিলেন, সেটার ফিডব্যাক পেয়েছেন যে আপনি যেতে পারবেন। আপনার এই এক্সপিরিয়েন্সের গল্পটা একটু শুনে নিতে চাই এই সুযোগে। আচ্ছা, তো আমি এই বছর যাব, তো অ্যাপ্লাই করেছিলাম গত বছরের শুরুর দিক থেকে একটা মেন্টাল প্রিপারেশন নিয়েছি, মানে অ্যাপ্লাই করব এবছর। আর অ্যাপ্লিকেশনের জন্য আসল প্রিপারেশন শুরু করছি গত বছর আগস্ট মাসে। আপনি বাংলাদেশে এখন কি পড়ছেন? আমি এখন ক্লাস 12-এ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। আচ্ছা, তারপর আপনি 1 বছর আগে শুরু করেছেন, আপনি কিসে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করলেন এবং কেন, মানে এই সিদ্ধান্তটা কিভাবে নিতে পারলেন? আমার শুরুতে আসলে বিদেশে পড়ালেখার ইচ্ছাটা বড়দেরকে দেখে জেগেছে। আমি বলিনি যে আমি ম্যাথ অলিম্পিয়াডের সাথে অনেক অ্যাক্টিভলি জড়িত, তো এখান থেকে অনেক ভালো একটা কমিউনিটি পেয়েছি। ওখানের বড় ভাইয়েরা দেখা যায় প্রতি বছরই অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে বিদেশে, তাদেরকে দেখেই প্রথমে ইচ্ছা। তারপরে আমি ম্যাথ নিয়ে পড়তে চাই, তো একটু ঘাটাঘাটি করে দেখলাম ম্যাথের জন্য সবচেয়ে ভালো তো এমআইটি। এর জন্য এমআইটি আমার ফার্স্ট চয়েস ইউনিভার্সিটি ছিল। এরপরে আরও কতগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার প্ল্যান ছিল, তো এমআইটি যেহেতু ফার্স্ট চয়েস, এর জন্য এমআইটিতে আর্লি অ্যাকশানে অ্যাপ্লাই করার চিন্তা করি। আর্লি অ্যাকশানটা কি সেটা একটু বলি। তো আমি তো ফল 2024-এর জন্য অ্যাপ্লাই করেছি। তো এটার জন্য অ্যাপ্লাই করার জন্য 2টা টাইম আছে, একটা আর্লি আর একটা রেগুলার। তো আর্লিটা ডেডলাইন 2023-এর নভেম্বরের 1 তারিখ ছিল, মানে ফল 24 সেমিস্টারের জন্য। হ্যাঁ, আর রেগুলারটা ডেডলাইন হয়তো জানুয়ারি শুরুর দিকে। আর রেগুলারের ডেডলাইনের আগেই আর্লির ডিসিশন দিয়ে দেয়, যাতে কেউ পছন্দ মতো ইউনিভার্সিটি হয়ে গেলে আর রেগুলারে অন্য ইউনিভার্সিটিতে না অ্যাপ্লাই করে। তো আমার আর্লিতে এমআরটিতে হয়ে যাওয়ায় আর কোথাও অ্যাপ্লাই করিনি। আমি আপনার গল্প আরও শুনবো। এম কে বাশার, আপনার কাছে আসতে চাই। এই যে একটা বিষয় উঠে এসেছে যে একটা সময় থাকে, মনে হয় বছরের একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময়গুলো আসলে স্টুডেন্টদের অ্যাপ্লাই করতে হয়, সেই সময়গুলো আসলে স্পেসিফিক করে যদি একটু বলেন আপনি। সেটা হচ্ছে পৃথিবীর টপ র্যাঙ্কিং যে ইউনিভার্সিটিগুলো আছে, এগুলোর জন্য অন্তত 1 থেকে 1.5 বছর আগে থেকে অ্যাপ্লাই করতে হয়। সাপোজ আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বা ইংল্যান্ডের টপ 10 ইউনিভার্সিটির কথা যদি আপনি চিন্তায় আনেন, বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, তাহলে আগামী সেপ্টেম্বরে যারা যাবে তারা গত সেপ্টেম্বরে অক্টোবরে কিন্তু অ্যাপ্লাই করেছে। কারো কারো ডেডলাইন হয়তো এই বছরের জানুয়ারিতে অতিক্রম হয়েছে। সো যখন কোনো স্টুডেন্ট বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবে, তখন তাদেরকে সেই দিকগুলো মাথায় রেখে অ্যাপ্লাই করতে হবে। আমাদের দেশের শিক্ষার্থীদের এটা বদ্ধমূল ধারণা যে আমি ইন্টারমিডিয়েট পাস করার পর তারপরে রেজাল্ট হবে, দেন আমি আইএলস করব, তারপরে অ্যাপ্লাই করব। তখন দেখা যাচ্ছে তাদের অটোমেটিকলি 1 থেকে 1.5 বছরের ব্যাকআপ স্টাডি তৈরি হয়ে যায়। বাট আমাদের এই শিক্ষার্থী ব্যাকআপ স্টাডি তৈরি হলে ক্ষতিটা কি হয়? ওকে, পৃথিবীর অনেক ইউনিভার্সিটি আছে যারা শুধু রেগুলার স্টুডেন্টদেরকে নেওয়ার চেষ্টা করে এবং যাদের 1 বছরের বেশি ব্যাকআপ স্টাডি আছে তাদেরকে নেয় না। যেমন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি যে গত বছর অর্থাৎ 2023-এ আমাদের 2টা উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাবলিশড হয়েছিল, একটা ফেব্রুয়ারিতে, একটা নভেম্বরে। ফেব্রুয়ারিতে যাদের রেজাল্ট পাবলিশড হয়েছে তারা এই জুলাইয়ের পরে অ্যাপ্লাই করতে পারবে না আন্ডার গ্রাজুয়েট লেভেলে, এবং যারা নভেম্বরে রেজাল্ট পেয়েছে তারা এই সেপ্টেম্বরের পরে আর অ্যাপ্লাই করতে পারবে না, কারণ তারা বলছে যে সিরিয়াস স্টুডেন্ট যারা, তারা পাশ করার 1 বছরের মধ্যেই সেখানে পড়তে যাবে। ওকে, ব্যতিক্রম আছে যে 5-7 বছর স্টাডি গ্যাপ থাকার পরও অ্যাপ্লাই করে তারা পড়তে যেতে পারে। 65 বছর বয়সেও এই গত বছর আমাদের স্টুডেন্ট গিয়েছে পড়তে। হ্যাঁ, সো এরকম ব্যতিক্রম আছে, কিন্তু যখন আমরা রেগুলার এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের কথা চিন্তা করব, ভালো ইউনিভার্সিটির কথা চিন্তা করব, ভালো সাবজেক্টে যাওয়ার চিন্তা করব, তখনই বিষয়গুলো দরকার। আর তিশার কথা আরেকটা বিষয় আপনি তো লক্ষ্য করেছেন, সে ম্যাথ অলিম্পিয়াডে অংশ নিয়েছে এবং সেখানে একটা ভালো কমিউনিটি পেয়েছে। আমাদের দেশে ম্যাথ অথবা কেমিস্ট্রি অলিম্পিয়াড অথবা সায়েন্স অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড এরকম যেগুলো হয়, ইংলিশের উপরে হয়, এই জায়গাগুলোতে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সব মেধাবী শিক্ষার্থীরা কিন্তু আসে এবং তারা এসে সব মেধাবীদের সাথেই
যুক্ত হয়, একটা বড় কমিউনিটি তৈরি হয়, একটা কমিউনিটি তৈরি হয়, নেটওয়ার্কিং তৈরি হয়, এবং তারা লোকাল কম্পিটিশনে যদি জয়যুক্ত হয় তাহলে তারা ইন্টারন্যাশনালে সেখানে অংশ নিতে পারে। এবং লোকাল এন্ড ইন্টারন্যাশনাল দুটো জায়গায় যখন তারা কোয়ালিফাইড করে টপে চলে আসবে, তখন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে MIT, হার্ভার্ড, ক্যামব্রিজ, অক্সফোর্ডের মতো বিশ্বনন্দিত বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডভান্স তাদেরকে অফার দিয়ে থাকে, এবং সেখানে কিন্তু তারা স্কলারশিপও পায়। এবং ওইসব বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপও কিন্তু সেই রকমই, একদিক দিয়ে প্রেস্টিজিয়াস, অন্যদিকে হচ্ছে হিউজ অ্যামাউন্ট তারা পেয়ে থাকে। এবং 1 বছর 2 বছর স্টাডি করার পর তারা স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে অর্থটা পায়, সেটাও আমাদের দেশের একজন ফুল সেক্রেটারি মাসে যে পায় সেটা হয়তো তারা সপ্তাহের চেয়ে বেশি পায়। তো সে কারণে এটা কিন্তু অনেক প্রেস্টিজিয়াস একটি বিষয়। সো এই সুযোগগুলো তারা পেতে পারে। তো সেই জন্য আমরা মনে করি যে যখনই কোনো স্টুডেন্ট যাবে বিদেশে পড়তে, তখন তার প্রস্তুতিটা নানাভাবে নিতে পারে। তো সেক্ষেত্রে তো পরিবারেরও একটা দায়িত্ব আছে, এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে সন্তানদেরকে নিয়ে যাওয়া, সেটা তো পরিবারের অবশ্যই। এবং আমাদের পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারের একটা বদ্ধমূল ধারণা তাকে একাডেমিক রেজাল্ট GPA 5-এর মধ্যে 5 বা গোল্ডেন 5 পেতে হবে। সো এইটা পাওয়ার জন্য তাদেরকে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সহশিক্ষা কার্যক্রম, এগুলো সব কিছু থেকে তাদেরকে বঞ্চিত করে। এইটাই আসলে সবচেয়ে বড় ভুল আমাদের অভিভাবকদের। কারণ পড়াশোনার পাশাপাশি তাকে সব দিক থেকে পারদর্শী করে গড়ে তুলতে হবে। এবং বিদেশে যখন এই ছাত্রী যখন পড়তে যাবে, তখন আপনি দেখবেন সে কিন্তু ক্লাসরুমে যতটুকু না পড়েছে, আদার্স অ্যাক্টিভিটিস অনেক বেশি আছে। এবং আমাদের এইমাত্র যিনি বললেন যে অভিজ্ঞতা থেকে বললেন, সেখানে অনেক কিছু সেখানে রয়েছে। সো ক্লাসরুম ভিত্তিক আমাদের যে পড়াশোনা, মুখস্থ বিদ্যা যেগুলো আছে, এগুলো আসলে সেই দেশগুলোতে সেখানে নেই। সেটারও পরিবর্তন হচ্ছে, বাংলাদেশের কারিকুলাম অলরেডি পরিবর্তন এসেছে, যেটা নিয়ে বিতর্ক আছে। না, বিতর্ক আমি একটু ক্লিয়ার করতে চাই এই বিষয়টা, যে বিতর্ক যেটা আছে এটা হচ্ছে না বুঝে অনেকে অনেক বিতর্ক করে। বোলটা কোথায় আছে আপনি যদি দেখেন, ইংল্যান্ড, আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রির যে কারিকুলাম, সেম কারিকুলাম আমাদের দেশে নিয়ে আসা হয়েছে। স্ট্যান্ডার্ডের দিক থেকে কোনো কম নেই। প্রশ্ন হচ্ছে এই কারিকুলাম অনুযায়ী পড়ানোর মতো যোগ্য শিক্ষকের পরিমাণ বাংলাদেশে খুবই হাতে গোনা। এবং সেটা একটা ভিন্ন আলোচনা, আমরা এই আলোচনা আরেকদিন করব। আজকে উচ্চশিক্ষাতেই থাকতে চাই এবং বিদেশে উচ্চশিক্ষা, বিদেশের প্রস্তুতিগুলো নিয়ে থাকতে চাই। একটা বিরতি নিয়ে আসি আমরা। প্রিয় দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, দেখছেন নেক্সাসের 7 দিনের আয়োজন। আজকে কথা বলছি আমরা উচ্চশিক্ষায় বিদেশ যাবার জন্য যে প্রস্তুতি প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে। আমি আসতে চাই উপমা আপনার কাছে আবারও, যে আপনি যখন সিদ্ধান্ত নিলেন যে আপনি দেশের বাইরে পড়তে যাবেন, সেই সময়টার গল্পগুলো বা কথাগুলো আমি একটু জানাতে চাই দর্শককে, যে কিভাবে আপনার ওই প্রস্তুতিটি ছিল। তো আমার দেশের বাইরে পড়তে যাওয়ার সিদ্ধান্তটা অনেক আগে থেকেই নেওয়া ছিল। অনেক আগে থেকে মানে আমি যখন আন্ডারগ্রেডে ভর্তি হয়েছি, তখন থেকেই আমি জানি যে আমি মাস্টার্স করব বা PhD করব, এবং সেটা খুব সম্ভবত দেশের বাইরেই সবচেয়ে ভালো হবে। তো তারপরেও এগুলো সবসময় বলা যায় না, একজনের আলটিমেটলি রেজাল্ট, যোগ্যতা, ক্যাপাবিলিটি কোন পর্যায়ে যায়। তো আমি যখন আমার আন্ডারগ্রেড কমপ্লিট করি, তারপরে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতেই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা শুরু করি। এবং তার পাশাপাশি আমি আমার মানে যেগুলো আমার ভর্তির জন্য কাজে লাগবে, সেই ধরনের অ্যাক্টিভিটিসগুলো, যেমন GRE দেওয়া বা IELTS দেওয়া, এই ধরনের কাজগুলোও করতাম। রিসার্চটাকে আমি খুব গুরুত্ব সহকারে নিয়েছি, কারণ আমার ওয়ার্কের কাজের ফিল্ডটাই হচ্ছে গবেষণা ভিত্তিক। যেহেতু আমি পদার্থবিজ্ঞান, কম্পিউটার সায়েন্সে পড়েছি, তো আমি যেখানেই যাই এই এক্সপিরিয়েন্সগুলো আমাকে অনেক বেশি হেল্প করবে। এবং সেক্ষেত্রে একটা জায়গায় চটজলদি যাওয়ার থেকে আমার কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করে যাওয়াটা দরকার ছিল। আর আমি চেয়েছি যে মাস্টার্স করতে যাব, এবং আমার ফিনান্সিয়ালি এটা ওরকম ছিল না যে আমার ফ্যামিলি আমাকে ফান্ড করবে বা আমি লোন নিয়ে তারপরে যাব। স্কলারশিপের ব্যাপার ছিল, এবং এই প্রশ্নটা অনেকেই করে আমাদের কাছে। তো আমার ইচ্ছাই ছিল যে আমি স্কলারশিপ পেলে তবে আমি যাব, তার আগে না। তো আমি অ্যাপ্লাই করেছি বেশ কিছু ইউনিভার্সিটিতে। আমার ইউরোপ আর ইংল্যান্ডের জায়গাতেই করা হয়েছে। আমি ETH জুরিখে অ্যাপ্লাই করেছি, ইউট্রেক্ট ইউনিভার্সিটিতে করেছি, ইংল্যান্ডের অক্সফোর্ড, ক্যামব্রিজ এবং ডারহাম ইউনিভার্সিটিতে করেছি। তার মাঝে আমি ইউট্রেক্ট ইউনিভার্সিটি থেকে এবং ডারহাম ইউনিভার্সিটি থেকে অফার পাই, কিন্তু আমার স্কলারশিপের জায়গাটায় একটা
ইয়ে ছিল যে কারণ ওইসব জায়গাতে তারা একবারে দিবে না। আমি যদি ইউএসএতে অ্যাপ্লাই করতাম তাহলে হয়তো তারা আমাকে একটা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দিত বা একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ দিত, কিন্তু ইউরোপ বা আমেরিকার জায়গাগুলোতে এক্সেপ্ট ফর আই থিঙ্ক জার্মানি অ্যান্ড ফিনল্যান্ড তারা কোনো মানে ফান্ড দেয় না। আমাকে আলাদা করে কিছু স্কলারশিপ অ্যাপ্লাই করতে হয়েছে। তো দুইটা ইউনিভার্সিটিরই কিছু ইউনিভার্সিটির একটা স্কলারশিপ থাকে, সেগুলোতে আমি অ্যাপ্লাই করি। ইউট্রেক্টেরটা কাজ করেনি। আবার আমি বাংলাদেশেরও কিছু সরকারি, আমি সেই প্রশ্নই করতাম আপনাকে এখনই, যে বাংলাদেশ থেকেও তো কিছু স্কলারশিপ দেওয়া হয়, সেগুলো চেষ্টা করেছেন কিনা? জি, আমি প্রাইম মিনিস্টার ফেলোশিপে অ্যাপ্লাই করেছিলাম, বঙ্গবন্ধু ফেলোশিপে অ্যাপ্লাই করেছিলাম। তো সেগুলো একটা ইন্টারভিউ পর্যায় পর্যন্ত মানে সফল হওয়ার পরে আর সেকেন্ড সিলেকশনে আমি মিস করেছি। তো আই থিঙ্ক এখানে অনেক রকম ক্রাইটেরিয়া থাকে, যেহেতু বাংলাদেশ সরকার দিচ্ছে, তারা অ্যাক্টিভিটিসগুলো এবং পড়াশোনাগুলো খুবই চায় যাতে একদম যে ফিরে এসে দেশে একদম কোনো অ্যাক্টিভ ইনভলভমেন্ট রাখতে পারবে, তার ক্ষেত্রে হয়তো তারা ওভাবে চিন্তা করে। তো ওটা হয়নি। এবং আমি এরপরে যখন ডারহাম ইউনিভার্সিটির একটা স্কলারশিপ ছিল, হ্যাটফিল্ড লায়নেস স্কলারশিপ, ওটাতে আমি অ্যাপ্লাই করি। সেই স্কলারশিপটা আমার হয়েছে। সেখানে তারা 500 জন ক্যান্ডিডেট ছিল ওয়ার্ল্ড ওয়াইড, তার মাঝে একজনকে তারা স্কলারশিপটা দিয়েছে এবং 2020 সালে স্কলারশিপটা আমি পেয়েছি। সো এটাই ছিল। আর ওই স্কলারশিপটার অ্যাপ্লিকেশন প্রসেসটাও মানে ওয়াজ নট সিম্পল, বাট আমি সেই প্রসঙ্গে আসবো। তার আগে এম কে বাশার, আপনার কাছে আবারও আসতে চাই। এই যে বেশিরভাগ স্টুডেন্টেরই হয়তো অ্যাবিলিটি ওই পরিমাণে না যে পরিবার সাপোর্ট দিবে, পুরো আর্থিক সাপোর্ট দিবে, সেক্ষেত্রে অধিকাংশরই কথা, এবং এই লেভেলের স্টুডেন্ট কিন্তু বেশি যেতে চাই মাস্টার্সে বা পিএইচডি করতে, এবং তাদের একটা কথা যে আমরা স্কলারশিপ পেতে পারি কিনা। আপনাদের কাছেও নিশ্চয়ই কনসাল্টিং ফার্ম হিসেবে প্রচুর এই ধরনের স্টুডেন্ট আসে, কি পরামর্শ থাকে আপনাদের? ধন্যবাদ আপনাকে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম স্কলারশিপ প্রচলিত আছে, এবং যেমন জাপানের কথা যদি বলি, মনোবর্ষ স্কলারশিপ থেকে শুরু করে অনেক রকম সিস্টেম আছে। বাংলাদেশ গভর্নমেন্টও কোনো কোনো ক্ষেত্রে স্কলারশিপ অফার করে থাকেন। এখন স্কলারশিপ নিয়ে যদি কোনো স্টুডেন্ট যেতে চায়, তখন তাদের অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে তারপরে যেতে হয়, একটা স্ক্যানিংয়ের মধ্য দিয়ে পার হতে হয়। তো সেখানে স্টুডেন্টদের সুস্পষ্ট ধারণা না থাকার কারণে বা তাদের প্রস্তুতি ভালো না থাকার কারণে অনেকে হয়তো সে সুযোগটি পায় না। তবে বেশিরভাগ ক্ষেত্রে মাস্টার্স অ্যান্ড পিএইচডি লেভেলে স্কলারশিপের ব্যবস্থাটা সবচেয়ে বেশি থাকে বিদেশে। তো সেই জন্য তাদেরকে ইন্টার লেভেল এবং অনার্স লেভেলে খুব ভালো রেজাল্ট থাকা দরকার, কিছু রিসার্চ পেপার থাকা দরকার, এবং টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার মতো ছোটোখাটো অভিজ্ঞতাগুলো দরকার। এবং যখন তারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, আগে সেগুলো ভালো করে জেনে সেই ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাইগুলো করতে হবে, এবং তাদের জন্য ল্যাঙ্গুয়েজ এবিলিটি থেকে শুরু করে অন্যান্য যা কিছু দরকার সব কিছু তাদের ভালো করে থাকতে হবে। এবং যখন তারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, কেন স্কলারশিপটা তার প্রয়োজন, এবং স্কলারশিপ পেলে পড়াশোনা করলে তার কী বেনিফিট আসবে, তার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার প্ল্যান কী আছে, সে সব কিছু ওই জায়গাটাই চলে আসতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমাদের স্টুডেন্টরা ওই জায়গাটাতেই দুর্বল থাকে। যখন তাকে এসওপি লিখতে দেওয়া হয়, তখন সে হয়তো এসওপিকেও একটু ভেঙে বলেন, এসওপি পারপাস অফ স্টাডি, সে কেন যাবে সেখানে এবং কেনই বা তার স্কলারশিপের দরকার হবে। যখন এটা লিখতে দেওয়া হয়, তখন তারা থার্ড পার্টির আশ্রয় নেয়। আমি সেই প্রশ্নটাই আপনাকে করতাম যে আপনাদের হেল্প নিয়ে করতে চাই কি না, এবং সেটাতে তাদের আসলে মানে এক ধরনের নেগেটিভ অবস্থা তৈরি হয়। 90% স্টুডেন্টে চায় আমরা তাকে পুরোটা তৈরি করে দেই, হ্যাঁ, কিন্তু এটাই হচ্ছে তার সবচেয়ে অযোগ্যতা। কারণ আমি কি কারণে যাব এটা আমি ভালো জানি, আমার ফিউচার প্ল্যান কি আমি ভালো জানি, আমার কোথায় কোথায় ভালো দখল আছে সেটা আমার চেয়ে বেশি তো অন্য কেউ জানার কথা না। তারা সেটা লিখতে চায় না। তো এই জন্য আমরা যেটা করি, এসওপি লেখার যে স্ট্যান্ডার্ড ফরম্যাট, কানাডা, আমেরিকা বা ইংল্যান্ড থেকে তাদের ইউনিভার্সিটিগুলো অথবা ইমিগ্রেশন থেকে যে ট্রেনিংগুলো আমাদেরকে দিয়েছে, তার আলোকে আমরা 10-12টা কোশ্চেন সেট করে রেখেছি। যে আমরা প্রথমে যেটা করে থাকি, সরাসরি আমরা লিখে দেই না। আমরা যেটা করি যে ঠিক আছে, আপনাকে এটা লিখে দেওয়া হলো, আপনি বাংলা অথবা ইংরেজিতে আপনার মতো করে লিখে দেন। তারপরে সেটা লেখার পর এটাকে আমরা যে ইংরেজিতে লিখতে পারে তাকে লিখতে দিচ্ছি। দেখার পর তারপরে কারেকশন করে করে একটা জায়গায় এনে তারপরে তাদেরকে দিচ্ছি। কারণ এখানে যেটা বিষয় হচ্ছে যে এসওপি আমি যেটা লিখে দেব, এটা যদি অন্তত 20%ও ম্যাচ করে অন্য কারো এসওপির সাথে,
তাহলে সে কিন্তু সাকসেসফুল হবে না। হ্যাঁ, অনেকে এখন সহজ পদ্ধতিতে এআই এর সাহায্যে, যখন আপনারা 100 স্টুডেন্টকে লিখে দেবেন তখন তো ম্যাচ করার সম্ভাবনা থাকে, কিন্তু নিজেরটা নিজে লিখলে তো এই সম্ভাবনা কম থাকে, যে কারণে আমরা এই প্র্যাকটিসটাতে নিয়ে এসেছি। এবং এখন আমরা একটু সময় নিয়ে করি, যাতে আমরা চেক করেও দেখাই যে কত পার্সেন্ট তার ম্যাচ করেছে অন্য কারোর সাথে। কারণ আপনি তো লক্ষ্য করেছেন বাংলাদেশে অনেকে পিএইচডি থিসিস, একই পিএইচডি থিসিস অনেকেই করেছে এবং শেষ পর্যন্ত সেগুলো বাতিল হয়েছে। এআই আসার পরে আরো সুবিধা চ্যাটজিপিটিতে জাস্ট একটা ফরম্যাট করে 2 লাইন লিখে দিলে দেখা যায় আপনি 1000 ওয়ার্ডে চাচ্ছেন বা 2000 ওয়ার্ড আছে, 2 মিনিটের মধ্যে আপনার হাতে সব রেডি আছে। কিন্তু এটা কিন্তু সাকসেসফুল হবে না। এবং উনি যেটা বলেছিলেন যে ওনার ইউনিভার্সিটির ক্ষেত্রেও এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি ফলো করা হয় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, বড় ইউনিভার্সিটিগুলোতে। সো স্টুডেন্টদেরকে এই জায়গাগুলোতে খুব কেয়ারফুল থেকে কাজগুলো করতে হবে এবং আমরা সব রকম হেল্প করব তাকে, কিন্তু ডাইরেক্টলি সব কিছু করে দেব এরকমটা যেন তারা নির্ভর না করে, নিজেরটা নিজেকেই করতে হবে। কিন্তু কিভাবে করবে সেই জিনিসগুলো আমরা তাকে প্রপার গাইডলাইন দিই। মানে কনসাল্টিং ফার্ম যেটা করতে পারে এক ধরনের গাইডলাইন দিতে পারে, কিন্তু নিজেরটা নিজেকেই করতে হয়। কিন্তু এখন বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে কনসাল্টিং ফার্মের উপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে এবং এই ক্ষেত্রে তাদের সাকসেস রেট কমে যায়। তো এই জন্য আমরা মনে করি যে যদি কোনো স্টুডেন্ট বিদেশে যেতে চায় তাহলে অনেক আগে থেকে তাকে এইটা নিয়ে একটু রিসার্চ করা দরকার, কিভাবে তাকে যেতে হবে, স্কলারশিপ পাওয়ার জন্য কি কি প্রস্তুতি তার থাকতে হবে, কতদিন আগে থেকে অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে কীরকম জব মার্কেট আছে, যে কারণ একটা সময় তো তাকে পার্ট টাইম জব করতে হবে। এখন পার্ট টাইম জব বলতে যদি আমরা এরকমটা মেন করি যে এয়ারপোর্ট থেকে নেমে লাগেজটা রেখে আমি জবে চলে যাব এবং বাংলাদেশে থেকে সে জীবনে কোনোদিনই কাজ করে নাই, তাহলে এটা খুবই খারাপ একটি দিক। ওনারা যেটা হয়তো করেছেন টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন, প্রফেসরদের সাথে থেকে ইউনিভার্সিটির ক্যাম্পাসে বসে সহযোগিতাগুলো, যার জন্য তার অভিজ্ঞতাটা বেড়েছে এবং পড়াশোনার কোনো ব্যাঘাত হয়নি। এখন কেউ যদি পার্ট টাইম সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে চায় তাহলে তো আরও 20 বা 40 ঘন্টা তাকে প্রস্তুতির টাইম লাগবে। এখন একটা স্টুডেন্ট যদি 7-8 ঘন্টা শুধু কাজের পিছনে ব্যয় করে তাহলে সে পড়াশোনা করবে কোথায় বা কোন সময়টা করবে? তাতে তো বাংলাদেশের অবস্থানটাও বহির্বিশ্বে খারাপের দিকে যায়। খারাপ হচ্ছে। এখন এই জন্য স্পষ্টতই দেখা যাচ্ছে যে আমাদের 10% স্টুডেন্ট খুবই ভালো করছে, 20% স্টুডেন্ট মোটামুটি আছে, বাট 70% স্টুডেন্ট কিন্তু একেবারেই খারাপ অবস্থা আছে এবং তাদের বাজেটও সেভাবে রেডি করে যায় না। হয়তো তারা মনে করে যে বিদেশে গেলে জব করে ইনকাম করে তারা পড়াশোনার খরচ চালাতে পারবে, কিন্তু বিদেশে যে পড়াশোনাটা আসলেই কঠিন এবং অনেক বেশি পরিশ্রম করে তাকে রেজাল্ট পেতে হয়, এইটা একেবারেই আমরা ভুলে যাই। তো সুতরাং এই জায়গাটাও প্রস্তুতি থাকতে হবে, কারণ ওনারা যখন গিয়েছেন সেভাবে কিন্তু হার্ডওয়ার্ক করে তারপরে রেজাল্ট করে বাংলাদেশে ফিরছেন। আর্থিক প্রস্তুতির একটা প্রয়োজনীয়তা রয়েছে নিশ্চয়ই। আমরা আরেকটা বিরতি নিয়ে ফিরে এসে এই আলোচনায় আসবো। প্রিয় দর্শক, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার দেখছেন নেক্সাস টেলিভিশন। আমি আসতে চাই দিশা আপনার কাছে যে আপনার প্রস্তুতির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনি মনে করেন যে আপনাকে এগিয়ে দিয়েছে এই এরকম সুন্দর একটা ইউনিভার্সিটিতে পড়বার জন্য? আচ্ছা, তো 2টি পরীক্ষা দিতে হচ্ছে, স্যাট মানে এসএটি আর একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। তো স্যাটের জন্য আমি প্রিপারেশন নিয়েছি বাসায় নিজেই, খান একাডেমি থেকে প্রিপারেশন নিয়েছি আর কিছু বই কিনে নিজেই পড়াশোনা করেছি। আর ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আইএলটিএস বা টোফেল কোনো এক এক ইউনিভার্সিটির এক এক রিকোয়ারমেন্ট থাকে, তো আমি টোফেল দিয়েছি। আর স্যাটের ইংলিশের প্রিপারেশনের কারণে আমার আর টোফেলের আলাদা করে বেশি প্রিপারেশন নিতে হয়নি আসলে, মানে ইংলিশটা কভার হয়ে গেছে স্যাটের মাধ্যমে। তো কিছুদিনের প্রিপারেশনেই টোফেলের যে রিকোয়ারমেন্ট ছিল ওটা পেয়েছি। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এসে লেখা। ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনে কয়েকটা নিজেকে নিয়ে কিছু এসে লিখতে হয়, যেটা বলছিলেন বর্ষা সাহেব। হ্যাঁ, তো ওইগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এসএটিতে অনেকেই ভালো স্কোর করতে পারে, কিন্তু তাহলে নিজেকে আলাদাভাবে দেখানোর উপায়গুলোই হচ্ছে এই এসেগুলা। তাহলে এসেগুলাতে আসলে অনেক সময় দেওয়া দরকার। স্যাট টোফেল এগুলো করতে হবে, এই ধারণাটা আপনার মধ্যে কিভাবে আসলো? না করলে কি হতো? এটা আসলে অনেক ইন্টারনেট ঘাটাঘাটির পর মানে বুঝতে পারলাম। সব ইউনিভার্সিটি স্যাট টোফেলের এগুলো রিকোয়ারমেন্ট থাকে, তো এই অ্যাপ্লিকেশনে অনেকটা সময় হচ্ছে ইন্টারনেট ঘাটাঘাটি করে কেটেছে, কোন ইউনিভার্সিটি কি চাই এগুলো জানতে হয়েছে। সেই অনেকটা সময়, কতটা সময়? দিনের অনেকটা সময় আর কি। কতদিন ধরে?
আচ্ছা, তো আমি বললাম গত বছর আগস্ট থেকে শুরু করেছি, আর সেই অক্টোবর নভেম্বর মানে বেশ লম্বা একটা সময় প্রস্তুতি নিতে হয়েছিল, ইন্টারনেট ঘাটাঘাটি করে। মানে ইন্টারনেট একটা বড় সোর্স হতে পারে যারা আসলে বাইরে পড়তে যেতে চায়। আমি বাসু ভাই আপনার কাছে আসতে চাই যে এই যে স্যাট, টোফেল বা আরও যেগুলো আছে, এগুলো তো আসলে ভাষার দক্ষতা এক ধরনের। সেই দক্ষতাটা আসলে বাংলাদেশি স্টুডেন্টের জন্য কমতি থাকে কোথায় এবং কেন এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে এবং ইম্পর্টেন্সের জায়গাটা কোথায়? ইংরেজি ভাষাভাষী কান্ট্রির স্টুডেন্ট যারা আছে তারা তো ইংরেজিতে বরাবরই ভালো থাকে এবং সেসব বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ডাইরেক্টলি এন্ট্রি নিতে পারে অথবা এই কোর্সগুলো কমপ্লিট করে আশানুরূপ স্কোর সহই সেখানে যেতে পারে। কিন্তু যারা আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, এইসব দেশগুলোতে যখন কোনো স্টুডেন্ট যায় তখন তাদেরকে মিনিমাম ইংলিশের স্ট্যান্ডার্ডটুকু দেখার জন্যই এই টেস্টগুলোর ব্যবস্থা রয়েছে। এবং যারা বিশেষ করে আমেরিকাতে পড়তে যেতে চায় তারা টোফেল এবং এসএটি এই দুটা কোর্সকে বেশি গুরুত্ব দেয় আন্ডার গ্রাজুয়েট লেভেলে। মাস্টার্স লেভেলে জিমেট এবং জিআরইকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর এখন আইএলটিএসের স্কোরটি সারা পৃথিবীতে অ্যাকসেপ্ট করছে, একইভাবে টোফেল এবং পিটিই কোর্সকেও দিচ্ছে। এছাড়াও কিছু কিছু বিক্ষিপ্ত কোর্স আছে, এক এক দেশ এক একটাকে অ্যাকসেপ্ট করে। এবং ডিউরিং দ্য প্যান্ডামিক ডুইলিঙ্গো একটি কোর্স চালু হয়েছিল অনলাইনে এবং এটিও খুব জনপ্রিয় ছিল সেই সময়টুকু। এখনও কোনো কোনো ইউনিভার্সিটি সেখানে নিচ্ছে। তো এটি বেসিক্যালি হচ্ছে একটা স্টুডেন্ট যখন ডিফারেন্স কোনো ল্যাঙ্গুয়েজ বা কান্ট্রি থেকে যাবে, সেখানে তারা ইংরেজি ভাষাটা যদি না জানে তাহলে টিচারদের লেকচার বুঝবে না, তারা অ্যাসাইনমেন্টগুলো করতে পারবে না এবং যা কিছু তাদের উপস্থাপনা দরকার সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ইংরেজিতে করতে হবে। কমিউনিকেশন পারপাস, হ্যাঁ, কমিউনিকেশন এবং একাডেমিক দুই পারপাসই তাদের সেটা দরকার। এবং যে কারণে যেমন কোনো কোনো দেশে, ইংল্যান্ডের ক্ষেত্রে যদি আমরা বলি, কমিউনিকেশনের জন্য তো ইংরেজি জানা দরকারই আছে, কিন্তু একাডেমিক পারপাসে তারা কোর্সগুলো করে থাকে সকল ক্ষেত্রে। তো এই জন্য যখনই কোনো স্টুডেন্ট বিদেশে পড়তে যাবে তখন তার লেভেল অনুযায়ী তাকে প্রস্তুতি নিতে হবে এবং এই প্রস্তুতির মধ্যে সে যে কোনো একটা কোর্সকে বেছে নিতে পারে। তবে আমরা যেটা করে থাকি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কেমব্রিয়ানে, আমরা একদম ছোটো বয়স থেকে প্লে নার্সারি কেজি থেকে স্টার্ট করে দিই কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ, স্টার্টার, মোবার, ফ্লায়ার, এই কোর্সগুলো, যাতে একদম ছোটো বয়স থেকে তারা কেমব্রিজের সার্টিফিকেট পাচ্ছে, একদম ফাউন্ডেশনটা। হ্যাঁ, যখন তারা 6-7-এ উঠবে তখন কেট পেট এইটা শুরু করলো। যখন তারা ইন্টারমিডিয়েট লেভেলে যাবে তখন B1, B2, C1 পর্যন্ত চলে যেতে পারে। তখন C1 অনেক ক্ষেত্রে 7.5 ইকুইভ্যালেন্ট আইএলসের থাকে, অথবা তারা যদি আইএলস পরীক্ষাও দিয়ে নেয় তাহলে সেখান থেকে তো রেজাল্টটা ভালো চলে আসে। এখন এই জিনিসটার প্রয়োজনীয়তা কেন আসলো, আপনি যেটা বক্তব্য ছিল সেটি হচ্ছে যে আমাদের ন্যাশনাল কারিকুলামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যখন আমরা পড়াই বা আমরাও যখন লেখাপড়া করেছি তখন 100 নাম্বারের ইংরেজি ছিল, 9, 10, 11, 12 আমাদের 200 নাম্বারের ইংরেজি ছিল। এটা সবসময় আমরা হয়তো কোনো রকম পাস নাম্বার উঠাতাম অথবা মুখস্থ করে সেটা করতাম। হ্যাঁ, কিন্তু এইটা দিয়ে আসলে আমাদের কমিউনিকেটিভ ইংলিশটা একেবারেই ছিল না, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, কার সাথে ইংরেজিতে কথা বলবো সুযোগ ছিল না। কিন্তু যখন আমরা বাইরে যাব তখন তাদের এই ইংরেজিতে কথোপকথনের বিষয়গুলো এই কোর্সগুলোর মধ্যে রয়েছে এবং এখানকার কোর্সগুলো যখন কোনো স্টুডেন্ট করে তখন তার লিসেনিং, রাইটিং, স্পিকিং, ভোকাবুলারি এই প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড্রেস করা হয়, যেটা আমাদের একাডেমিক ইংলিশের সাথে সাধারণত সম্পর্ক নেই। এই কারণে এই কোর্সগুলো না করে যদি কেউ যেতে চায় তাহলে তাকে ওখানে গিয়ে ইংলিশ কোর্স করতে হবে, আদারওয়াইজ সে একাডেমিক রেজাল্ট ভালো করতে পারবে না, ইভেন তার দৈনন্দিন সমস্ত কিছু মিট আপ করতে পারবে না। তো সে কারণে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে সাজেস্ট করি যারা বিদেশে যাবে তারা যেন অবশ্যই কোনো না কোনো ইংলিশ কোর্স বাংলাদেশ থেকে কমপ্লিট করে যায়। এছাড়াও তারা তাদের বাকি সমস্ত কিছু করার জন্য কম্পিউটার নলেজটা যেন তাদের থাকে, আইটি নলেজটা থাকে। কারণ এখন হচ্ছে কি যে আমরা হয়তো মুখস্থ বিদ্যা করে বর্ষ শেষে গিয়ে খাতায় লিখে দিয়ে পরীক্ষা পাশ করে চলে আসি, ওনারা যখন বিদেশে পড়েছে সেই সুযোগ নাই। এমআইটিতে যিনি যাচ্ছে তারও কিন্তু সেই সুযোগ নেই, প্রতিদিন এই ল্যাপটপে অ্যাসাইনমেন্ট করতে হবে, দক্ষতা থাকতেই হবে। সো একটা স্টুডেন্ট যদি বিদেশে যায় তাহলে তার একাডেমিক রেজাল্ট তো থাকবেই, ইংলিশ প্রফিসিয়েন্সি এবং আইটি লিটারেসিটা খুব বেশি প্রয়োজন আছে। এগুলো যদি থাকে
এই প্রস্তুতিগুলো থাকে তাহলে তারা বিদেশে যাবে এবং সেখানে ভালো রেজাল্ট করবে, সফল হবে তারা, এবং সেটা বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে। আমি একটু আসতে চাই আপনার কাছে আবারও যে আপনি যাওয়ার পরে বাংলাদেশি কমিউনিটি স্টুডেন্ট তো রয়েছে বিভিন্ন ধরনের, তারা কিভাবে হেল্প করতে পারে বলে মনে করেন, বা তাদের কমিউনিকেশনের মধ্যে ছিলেন কিনা আপনি? হ্যাঁ, মানে এটা একটা বাইরের একটা দেশে গেলে ওখানে যতই ওই দেশের মানুষের সাথে যতই ভালোভাবে মিশি বা যতই ফ্রেন্ডশিপ থাকুক, নিজের ভাষায় কথা বলার মতন একটা আপন ভাব একটা দরকার হয়। এবং সেই নিজের দেশের খাবার, নিজের দেশের ভাষা, নিজের দেশে কি হচ্ছে, এই সমস্ত কিছুর জন্য আমার ওখানে খুবই ক্লোজ কিছু কমিউনিটিতে আমার বেশ কিছু ক্লোজ মানুষ হয়ে গিয়েছে, যাদের সাথে হয়তো আমার ওইখানে যেই প্রথম পরিচয়, কিন্তু মানে আমরা খুব ক্লোজ হয়ে গিয়েছি। এখানে একটু মজার একটা গল্প বলতে ইচ্ছা হচ্ছে যে আমি যখন ডারহামে যাব, তো ওখানে ইংল্যান্ডে তখন হচ্ছে যে কোভিডের পরপর, সো 15 দিন আমাদের একটা করতে হয়েছিল, কোয়ারেন্টাইন করতে হয়েছিল। তো এখান থেকে আমি জাস্ট সামহাও মানে আমি গিয়েছি শুনে আরেকজন আমাকে বলেছে যে ডারহামে পড়তে গিয়েছে আরেকজন আছে, সেও এখন কোয়ারেন্টাইনে। তো ওই সময় ওই আপুর সাথে আমি ফোনে মাঝে মধ্যে কথা বলতাম, এবং আমরা যখন ইউনিভার্সিটিতে গিয়ে যখন আমাদের প্রথম দেখা হলো, মানে মনে হলো যেন আমরা মানে হাজার বছরের দেশকে পেলাম। হ্যাঁ, দেশকে পেলাম, এবং আমরা যেন অনেক বছর ধরে আমরা চিনি, যেন আমি ছোটবেলা থেকে আপুকে চিনি, সেও আমাকে চেনে, আমরা তখনই বন্ধু হয়ে গেলাম। তো এরপরেও অনেকের সাথে এভাবেই পরিচয় হয়েছে যে হয়তো সে প্রথমবার আসছে, আমরা জানতে পারলাম, তো হয়তো তাকে রিসিভ করতে গিয়েছি, বা কেউ একজন বলছে যে আমার এই জিনিসটা কেনা দরকার, আমি জানি না কোথায় কিনতে পারবো, আমরা সেখানে করছি। মানে সবসময় একটা হয়েই যায় নিজের দেশের সাথে একটা আলাদা কানেকশন। ওটা হয়তো সবার সাথে যে একই রকম গভীরতা হবে তা না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। খুঁজলে সব জায়গায় পাওয়া যায় মনে হয়। আমরা কথা আরো বলবো, কিন্তু বিরতি নিতে হচ্ছে। বিরতি থেকে এসে আপনার কাছে যে প্রসঙ্গে জানতে চাই যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সহজলভ্য বা সহজে যাবার দেশ আসলে কোনগুলো পড়াশোনা করতে, সেটা জানতে চাইবো। প্রিয় দর্শক, নিচ্ছে আরো একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি দেখছেন 7 দিনের আয়োজন। আমরা কথা বলছি বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে প্রশ্ন ছিল যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সহজ গন্তব্য, সহজলভ্য কোন কোন দেশ বা কোন কোন ইউনিভার্সিটি আছে খুব সাধারণদের জন্য? অনেক ধন্যবাদ। আসলে যে যেখানে যেতে চায় এবং সেই যাওয়ার জন্য যদি তাদের ইচ্ছা থাকে, সে অনুযায়ী যদি তাদের যোগ্যতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু তারপর আমরা বলবো যে বাংলাদেশ থেকে প্রতি বছর 5 থেকে 6 হাজার স্টুডেন্ট যাচ্ছে শুধু মালয়েশিয়াতে, যেখানে পড়াশোনার অনেক সহজলভ্যতা আছে এবং পরিবেশ পরিস্থিতি বা আমাদের কৃষ্টি কালচারের সাথে অনেকটা মিল আছে। সেটি একটি সুন্দর রাষ্ট্র। গত বছর 3,500 স্টুডেন্ট গিয়েছে দুবাইতে, এবং এটি আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটি নিউ ডেস্টিনেশন। এগুলোতে রিজনেবল প্রাইস, দ্রুত সময়ে যেতে পারে, ভিসা সাকসেস রেট অলমোস্ট 100%, এবং ওখান থেকে ক্রেডিট ট্রান্সফার করে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারে, যেটা বাংলাদেশ থেকে সরাসরি ক্রেডিট ট্রান্সফারটা অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না, বা হলেও খুব আংশিক ক্রেডিট সেখানে অ্যাকসেপ্ট হয়। এটি সুবিধা। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য নতুন সেক্টর একটা রয়েছে, যেটা আগের চেয়ে একটু ভিন্ন। স্টাডি এবং ওয়ার্ক আর পিআর, তিনটা তারা করতে পারবে পরপর। সেটি হচ্ছে সাউথ কোরিয়া, খুব রিজনেবল প্রাইসে অথবা 100% স্কলারশিপে সেখানে পড়ার সুযোগ আছে। চায়নার হাইনানে প্রায় 32টি ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য উন্মুক্ত করে দিয়েছে, যে তারা আগামী মাসের মধ্যে যদি অ্যাপ্লাই করে সবাই ফুল ফান্ডেড স্কলারশিপে পড়তে পারবে। 100% স্কলারশিপ পাবে সেখানে, অনলি শুধু MBBS ছাড়া বাকি সব সাবজেক্টে সেই সুযোগটি আছে। এছাড়াও চায়নার বড় বড় ইউনিভার্সিটিগুলো মানে ওভারঅল চায়নাতে সবগুলো স্টেটই সেই সুযোগগুলো দিয়েছে। চায়না স্টুডেন্ট যাওয়ার প্রবণতা অনেকটা বেড়েছে, অনেকটা বেড়েছে। শুধু কোভিডের সময় কিছুটা কমে ছিল, কিন্তু এখন অনেক বেশি বেড়েছে। কারণ আরেকটি বড় দিক হচ্ছে চায়নার ইউনিভার্সিটিগুলোতে যারা পড়বে তারা টিউশন ফি দিতে হবে না, হোস্টেল ভাড়া দিতে হবে না, এবং তারা যদি B2 লেভেল বা B4 লেভেল পর্যন্ত যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জানা থাকে, তাহলে তারা ওখানে উল্টা আরও স্টাইফেন্ড পাবে, যার অর্ধেকটা তার
খাওয়া খরচ হবে পকেট মানি, আর বাকি অর্ধেক সে ইচ্ছে করলে দেশে পাঠাতে পারবে। অন্যদিকে আরেকটা বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশে অনেক সাবজেক্টে পড়াশোনা করার পর জব অ্যাভেলেবেল নাই, কিন্তু চায়নাতে যারা পড়াশোনা করবে তাদের জন্য বাংলাদেশে চাইনিজ 250 কোম্পানি আছে যেখানে তারা চাকরি করতে পারবে, অথবা সারা পৃথিবীতে এখন চাইনিজ কোম্পানিগুলো আছে যেখানে তাদের প্রয়োজন রয়েছে। শুধু দরকার ইংরেজি ভাষার পাশাপাশি চাইনিজ ভাষাটা একটু জেনে নেওয়া, তাহলে সেই সুযোগগুলো আছে। এগুলো আমাদের কাছাকাছি রাষ্ট্রের কথা। যদি কোনো স্টুডেন্ট MBBS অথবা ডেন্টিস্ট কিংবা ফার্মাসি এইসব সাবজেক্টগুলোতে নার্সিংয়ে পড়তে চায়, তাহলে চায়না, রাশিয়া, ইউক্রেন, কিরগিজস্তানের মতো রাষ্ট্রগুলোতে, যেগুলো বিশেষায়িত পড়াশোনা, হ্যাঁ বিশেষায়িত পড়াশোনা, এবং সারা পৃথিবীতে তারা কাজ করতে পারবে। এছাড়া যদি তারা আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার জন্য পড়াশোনা করতে চায়, জাস্ট তাদের আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করেছিলাম ল্যাঙ্গুয়েজের প্রস্তুতির আগে থেকে একটু নেওয়া, একাডেমিক রেজাল্ট যেন তাদের 60% অ্যান্ড অ্যাবাভ থাকে তাহলেই চলবে। আর যদি তারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে মাইন্ডসেট তৈরি করে এবং আগে থেকে যদি প্রস্তুতিগুলো সম্পন্ন করে, তাহলে অবশ্যই তারা যেতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং ফিনান্সিয়াল এবিলিটির ক্ষেত্রে আমরা বলবো তারা স্টুডেন্টরা তাদের যদি আন্ডার 18 হয় তাহলে প্যারেন্টসের সাথে, অথবা 18+ হলে নিজের একটা অ্যাকাউন্ট থাকবে, বাবা মা আগে থেকে অল্প অল্প করে টাকা সেভিংস করবে। আর যদি নিতান্তই সেটাও না করতে পারে তাহলে আমাদের একটি সুবর্ণ সুযোগ আছে। বাংলাদেশে এখনও বেশ কিছু প্রাইভেট ব্যাংক আছে যারা স্টাডি লোন ফ্যাসিলিটি দিয়ে থাকে, এবং এই স্টাডি লোনের মাধ্যমে তারা স্পন্সরের বিষয়গুলোকে কভার করতে পারবে এবং পড়াশোনার খরচগুলো তারা স্টেপ বাই স্টেপ নিতে পারবে। অন্যদিকে যদি তারা এট এ টাইমে অনেকগুলো টাকা নিয়ে যেতে নাও পারে, তাহলেও তাদের জন্য ছোট ছোট কিস্তিতে পেমেন্ট করার ব্যবস্থাগুলো আছে, হ্যাঁ। এবং তারা যদি এমনও চায় যে প্রতি সেমিস্টার ওয়াইজ পেমেন্ট করবে অথবা মান্থলি পেমেন্ট করবে, সেরকম স্কিমও ইউনিভার্সিটিগুলো দিয়ে থাকে। ডলার সংকটের সময় কিছুটা বেগ পেতে হচ্ছে মনে হয় স্টুডেন্ট। ডলার সংকটের কারণে যেটা মূলত সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে ডলার পাঠানোর ক্ষেত্রে ব্যাংকগুলো নতুন কিছু শর্ত আরোপ করছে যে তাদেরকে 5 লাখ, 10 লাখ বা 20 লাখ টাকার FDR করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে স্টুডেন্টটা নিজের অর্থায়নে বিদেশে যাচ্ছে, সেখানে বাবা মা তো ওইটুকু অর্থ যোগান করতে হিমশিম খেতে হচ্ছে, এটি একটি বাড়তি চাপ। সো এটা যদি অমিট করে দেওয়া যায় তাহলে হয়তো সুবিধা হবে। এবং এটা সেন্ট্রাল ব্যাংক যদি ডিক্লেয়ার করে দেয় যে কোনো ব্যাংক স্টুডেন্টদের টিউশন ফিটা রেমিটেন্স আকারে পাঠাতে পারবে, তাহলে কিন্তু খুব সহজে স্টুডেন্টরা যেতে পারে, এক্ষেত্রে ভোগান্তির শিকার হয় না। আর যদি সেটা না করে টিউশন ফি হয়তো তারা কোনো না কোনো ওয়েতে দেবে, এক্ষেত্রে বাংলাদেশ হয়তো বঞ্চিত হবে। জি, সেরকম বেশ কিছু রিপোর্টও আমরা এর মধ্যে গণমাধ্যমে দেখেছি। আমি একটু যেতে চাই ইপসিতা বহি উপমা, শেষ কথা, আপনি পড়াশোনা করে এসেছেন, একটা 2 বছর মতো ছিলেন, একদম শেষ কথা আপনার উপলব্ধিটা যদি শেয়ার করেন। উপলব্ধি যে মানে নিজের ব্যাপারে বেশ আগের থেকে কনফিডেন্স বেড়েছে। সেখানে অনেক রকমের সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হয়েছে যেটা হয়তো দেশে আমরা করতাম না। তারপর সেগুলো করতে পেরেও এখন আগের থেকে নিজেকে আরও বেশি সক্ষম মনে হয়, এবং আমি মনে করি যে আমি যেই শিক্ষাটা অর্জন করেছি আমি ভবিষ্যতে আরও কিছু পড়াশোনা এগিয়ে নিতে চাই, সেটা কাজে লাগবে। জি, ধন্যবাদ আপনাকে। নুজহাত আহমেদ দিশা, আপনার বয়সী, সমবয়সী বা আশেপাশের বয়সী যারা আছে আপনার মতো, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই যে বাইরে পড়তে যাওয়ার বিষয়ে আপনার উপলব্ধি বা আপনার এক্সপেরিয়েন্স থেকে? এখন আসলে যতটা সম্ভব প্রিপারেশন নিতে হবে, কিন্তু আমার স্কুল বা কলেজ জীবনে কী করেছি সেটাও অনেক প্রভাব ফেলবে আসলে অ্যাপ্লিকেশনে। ভুল করার চান্স থাকে কি? ভুল বলতে কিরকম? বিভিন্ন ধরনের ভুল তথ্য দ্বারা বিভ্রান্ত হবার থাকে, মানে আপনি বিদেশ যেতে চান বা আপনি বাইরে পড়তে যেতে চান, যে তথ্য বিভ্রাট বলে একটা ব্যাপার আছে, সেরকম ঘটার চান্স থাকে কি? সেরকম হতেই পারে যে যথেষ্ট জানেন আর পরে অ্যাপ্লিকেশন করতে যে অনেক জায়গায় আটকায় যেতে পারে। এর জন্য যে আগে থেকে ইন্টারনেট থেকে অনেক ঘেটে বা সবার থেকে জেনে নিতে হবে। জি, ধন্যবাদ আপনাকেও। আমি এই প্রশ্নটাই আপনার কাছে করতে চাই যে তথ্য বিভ্রাট, তথ্য আছে বিভিন্নভাবে, তথ্য বিভ্রাট কিভাবে ঘটতে পারে বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়ার ক্ষেত্রে যারা যেতে চায় তাদের জন্য, আর সেই তথ্য বিভ্রাট থেকে বাঁচার উপায়টা কি? এখন সবচেয়ে বেশি তথ্য বিভ্রাট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় মলাই মাছকে তিমি মাছ বলে চালিয়ে দিচ্ছে অনেকেই। সো এই জায়গাটাই খুব অ্যালার্ট থাকতে হবে যে ফেসবুকে যে সকল তথ্যগুলো আসছে
সেগুলো কিন্তু কোনো স্ক্যানিং করা ছাড়া, যাচাই বাছাই ছাড়া এটার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যে কোনো দেশের পড়াশোনার জন্য সিদ্ধান্ত নিতে গেলে আমরা বলবো যে ওই দেশের ইমিগ্রেশনের ওয়েবসাইট ভিজিট করলে সেখানে রিয়েল ইনফরমেশনগুলো থাকবে। ওই দেশের ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইট গেলে সেখানে তাদের ইউনিভার্সিটির অ্যাডমিশনের রিকোয়ারমেন্টগুলো কী আছে সেটা ফুলফিল করার বিষয়টা থাকবে, এবং সেই দেশে পড়তে যাওয়ার জন্য কী সুবিধা কী অসুবিধা আছে, কোন কোন ইউনিভার্সিটিগুলো কোন লেভেলের স্টুডেন্টদেরকে নিচ্ছে, কোন কোন সাবজেক্টে ভর্তি নিচ্ছে, এই সমস্ত কিছু তারা জেনে নিতে পারে এবং প্রয়োজন হলে তাদের কাছে মেইল পাঠিয়ে তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারে যে এই আমার রিকোয়ারমেন্ট আছে, আমি এই সাবজেক্টে পড়তে চাই, আমাকে কী কী সুবিধা দেওয়া হবে। সো এই জায়গাগুলোতে কাজ করা যেতে পারে এবং যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা কিন্তু সেই কাজটি করে। এবং অনেক অর্ডিনারি স্টুডেন্ট আছে তারা কারোর মাধ্যমে হয়তো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো কারণে সেখানে চান্স না হয় তাহলে সেশন লস হচ্ছে। বাট যারা ভালো স্টুডেন্ট তারা 4-5টা ইউনিভার্সিটিতে 4-5টা দেশে ট্রাই করে যে এটা না হলে ওটা, ওটা না হলে ওটা, আমি যাবই, এই ইউনিভার্সিটি না হলে ওই ইউনিভার্সিটিতে আমার হবে। এবং তাদের এটা ভালো স্টুডেন্টদের আমরা এমনও দেখেছি যে তাদের একটা সময় সিদ্ধান্ত নিতে হয় যে আমি কোনটাতে যাব এবং কোনটা সবচেয়ে বেশি বেনিফিট আমাকে দেবে। কারণ তারা 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে, হয়তো 8টা বা 10টা থেকেই অফার এসেছে। এখন প্রশ্ন হচ্ছে কারা বেশি স্কলারশিপ দেবে, কোন সাবজেক্টে সবচেয়ে বেশি ডিমান্ডেবল, এবং সেই ক্ষেত্রে হয়তো তারা যারা ভালো বোঝে এই বিষয়গুলোতে, হ্যাঁ, যদি কনসাল্টিং ফার্মের কোনো সহযোগিতা নিতে তাহলে যারা প্রতিষ্ঠিত আছে তাদের সহযোগিতা নিতে হবে, যারা অনেক দিনের অভিজ্ঞ, অথবা যারা ওই সকল বিশ্ববিদ্যালয়ে যে অ্যালামুনাই আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, কিন্তু ফেসবুকের পরামর্শ নিলে হবে না। দারুণভাবে মনে হয় আজকের আলোচনা আমরা শেষ করতে পেরেছি, হয়তো আরও কথা বলা যাবে। ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমাদের এই আয়োজনে আসবার জন্য। হ্যাঁ, আমিও বাশার সাহেবের মতোই বলতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন যে তথ্য আসছে, তথ্য বিভ্রাট আছে, সেখানে আসলে না ঢুকে যেভাবে বললেন যে ওয়েবসাইট, ইউনিভার্সিটি ওয়েবসাইট, আমাদের সরকারি দূতাবাসগুলোর ওয়েবসাইটেও অনেক ধরনের তথ্য রয়েছে, সেই মানে যেখানে আসলে অথেন্টিক তথ্য রয়েছে সেই তথ্যগুলোকে নিয়েই আমাদের আসলে পথ চলা উচিত বলে মনে করছি। প্রিয় দর্শক, দেখা হবে আবারও, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায়।